তোমরা আজকে খেয়াল করো, ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট অধ্যায়ের ওয়ার্কিং ক্যাপিটাল বইয়ের তোমার যে চ্যাপ্টার আমরা করছি সেটা হলো ম্যানেজমেন্ট অফ কারেন্ট লায়াবিলিটিস। এই চ্যাপ্টারে আজকে যেটা করা হবে, প্রাপ্য বিল ভাঙিয়ে, প্রাপ্য বিলকে কি করে ভাঙিয়ে অর্থায়নের ব্যয় নির্ণয়ের সূত্র আমরা এটা কিভাবে শিখব, যে প্রাপ্য বিলকে ভাঙাবো এবং এই প্রাপ্য বিলকে ভাঙানোর পর সেখান থেকে অর্থায়ন করব এবং এটার ব্যয় কিভাবে নির্ণয় করতে হয় সেটা আমরা শিখব। তো এই প্রাপ্য বিল ভাঙিয়ে অর্থায়নের ব্যয় নির্ণয়ের সূত্রের দেখো, এই যে প্রথমে ফর্মুলা ফর অ্যাকাউন্ট রিসিভেবল ফ্যাক্টরিং, প্রাপ্য বিল ভাঙিয়ে অর্থায়নের ব্যয় নির্ণয়ের সূত্রে যাব। এখানে বলেছে দেখো, এই ক্ষেত্রে এপিআর, এখানে দেখো লেখা আছে যে এই ক্ষেত্রে এপিআর, তারপরে বলেছে ইআইআর, এএআর, এআরটিও, এসিএস, এসিপি উপরের সূত্রের মতোই হবে। উপরের সূত্রের মতোই মানে ওই যে অ্যাকাউন্ট রিসিভেবল প্লিডিং বা প্রাপ্য বিল বন্ধক রেখে যেভাবে ব্যয় নির্ণয় করতে হয় আমাদের সেইভাবে নির্ণয় করতে হবে, অর্থাৎ গত নিয়মের সূত্রগুলো যেটা আমরা গত দুইটা ক্লাসে করেছি। তবে এক্ষেত্রে ওই যে ছোট হাতের যে একটা আর আছে, আমরা ছোট হাতের আর সমান জানতাম কি, যে এনপিআই ডিভাইডেড এনপিএ। তো এই আর সমান এনপিআই ডিভাইডেড এনপিএ, অর্থাৎ নেট পিরিয়ডিক ইন্টারেস্ট এবং নেট পিরিয়ডিক অ্যাডভান্স, এর জায়গায় আর সমান বসবে এনপিসি। এই যে এখানে আই এর পরিবর্তে বসবে সি, অর্থাৎ নেট পিরিয়ডিক কস্ট ডিভাইডেড বসবে এনপিএ, শুধুমাত্র চেঞ্জ এটাই। তাহলে তোমার এই এখানে আবার দুইটা ছকের সাহায্যে এই এনপি এর মান এবং এনপিসির মানটা বের করতে হবে। প্রথমে যে টেবিলটা করতে হবে সেটা হলো টেবিল ফর ক্যালকুলেশন অফ এনপিএ। পার্টিকুলার্স টাকা এটা বসবে আগের মতোই। এখানে ওই অ্যাকাউন্ট রিসিভেবল, এভারেজ অ্যাকাউন্ট রিসিভেবল বা এএআর বসবে। এই এএআর থেকে তোমার বাদ দিতে হবে রিজার্ভ। রিজার্ভ বাদ দিলে আমরা ওই আগের মতোই করে রিজার্ভ বাদ দিব, এএআর গুণন রেট অফ রিজার্ভ। বাদ দিলে যেটা আসবে এইটার নাম হবে গ্রস অ্যাডভান্স বা মোট অগ্রিম। আর প্রাপ্য বিল বন্ধকের ক্ষেত্রে আমরা এটার নামই সরাসরি বলতাম অ্যাডভান্স। এখানে নতুন করে একটা জিনিস যোগ হয়েছে, সেটা হলো কি বলতো, গ্রস অ্যাডভান্স। যেটা যোগ হয়েছে এটাকে বলবো আমরা গ্রস অ্যাডভান্স। এই গ্রস অ্যাডভান্স থেকে একটা জিনিস বাদ দিতে হবে। এই ফ্যাক্টর করতে গেলে, প্রাপ্য বিলটাকে ভাঙাতে গেলে কিছু কমিশন হয়, কমিশন দিতে হয়। সেই কমিশনের ব্যয়টাকে আমরা কি করব, এখানে সেই কমিশনটা আমরা এখানে নির্ণয় করব, লেস ফ্যাক্টরিং কমিশন। ফ্যাক্টরিং কমিশন হবে এএআর গুণন রেট অফ কমিশন। এইখানে তোমার কি হবে, এসে টাকাটা বসবে। ফ্যাক্টরিং কমিশন হলে এখানে টাকাটা বসবে, যেটা আমার বাদ পড়ে গেছে, যাই হোক। এখানে বসার পরে গ্রস অ্যাডভান্স থেকে এই ফ্যাক্টরিং কমিশন বাদ দেওয়ার পরে আমরা যেটা পাবো সেটাকে বলা হবে অ্যাডভান্স। এই অ্যাডভান্স থেকে আমরা বাদ দিব লেস নিট পিরিয়ডিক ইন্টারেস্ট বা এনপিআই। হ্যাঁ, এই এনপিআই কিভাবে বের হয় এটা আমরা আগের সূত্রেও শিখে আসছি, যে অ্যাডভান্স গুণন রেট ডিভাইডেড এআরটিও, এখানে বাদ দিব বসায়। বাদ দিলে আমরা যেটা পাবো নিট পিরিয়ডিক অ্যাডভান্স। তাহলে এখানে শুধু চেঞ্জ দেখতে পাচ্ছি, যে এই যে মাঝখানে এখানে কি হবে, গ্রস অ্যাডভান্স হবে, আর এখানে মাঝখানে একটা ফ্যাক্টরিং কমিশনটা আসবে, আর কিছুই কিন্তু নয়। এরপরে আর একটা বের করতে হবে, এই যে এনপিসি বা নিট পিরিয়ডিক কস্ট। শোনো, নিট পিরিয়ডিক কস্ট বের করা খুব সহজ। প্রথমে তোমার এখান থেকে এই ফ্যাক্টরিং কমিশনটা নেব আর এই নিট পিরিয়ডিক ইন্টারেস্ট, এই দুটো আগে যোগ করব। ওখান থেকে দুটা জিনিস বাদ দিতে হবে, সেটাই দেখো এখানে করেছি। টেবিল ফর ক্যালকুলেশন অফ এনপিসি, পার্টিকুলার্স টাকা, ফ্যাক্টরিং কমিশন বসছে, আর এখান থেকে এই যে নিট পিরিয়ডিক ইন্টারেস্ট, এটা শুধু ইন্টারেস্ট লেখা হয়েছে, আসলে এটা আমরা লিখবো কোনটা বলো তো, নিট পিরিয়ডিক ইন্টারেস্ট। নেট পিরিয়ডিক ইন্টারেস্ট, বা আমরা যেটা লিখবো ওখানে হচ্ছে এনপিআই, এটা বসবে এখানে। যোগ করলে হবে টোটাল পিরিয়ডিক কস্ট। আর এই টোটাল পিরিয়ডিক কস্টকে আমরা
এখান থেকে বাদ দিব লেস সেভিংস ফ্রম ফ্যাক্টরিং অফ ব্যাড ডেটস এবং অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেস। এই ব্যাড ডেট এবং অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স থেকে যে সেভিংসটা হবে এইটাকে আমরা কি করব, বাদ দিয়ে দিব। আমরা বাদ দিব হচ্ছে লেস সেভিংস ফ্রম ফ্যাক্টরিং ব্যাড ডেটস আর অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স। বাদ দিলে পাবো নেট পিরিয়ডিক কস্ট। নেট পিরিয়ডিক কস্ট বা যেটাকে বলা হবে এনপিসি। আচ্ছা, এখন আমাদের বলো। তার সূত্র হ্যাঁ, স্ক্রিন দেখা যাচ্ছে না। স্ক্রিন দেখতে পাচ্ছ না? আমার একটা প্রশ্ন আছে। আচ্ছা, বুঝছি, এখন দেখা যাচ্ছে, দেখো। জি স্যার, এখন দেখা যাচ্ছে। তাহলে এই যে এখানে দেখো ফ্যাক্টরিং কমিশন থেকে বাদ দিব কোনটা, নেট পিরিয়ডিক ইন্টারেস্ট। না, বাদ দিব না, যোগ করব। যোগ করলে পাবো টোটাল পিরিয়ডিক কস্ট। এখান থেকে বাদ দিব লেস সেভিংস ফ্রম ফ্যাক্টরিং ব্যাড ডেটস আর হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ। বাদ দিলে যেটা পাবো নেট পিরিয়ডিক কস্ট বলা হবে। তাহলে আমি দুটাই পেয়ে যাব। আর এখন এখানে কোনটা সমান কি, এখানে দেখো আদার কস্ট এনপিএ সমান দা কোম্পানি গেট ইন অ্যাডভান্স, এটাও বলা যেতে পারে, অথবা নেট পিরিয়ডিক অ্যাডভান্সও বলা যেতে পারে। ঠিক আছে, এরপরে বলছে অ্যানুয়াল কস্ট সমান দা কোম্পানি অ্যানুয়াল গেট ইন অ্যাডভান্স, এটাও লেখা যেতে পারে, অথবা অ্যানুয়াল কস্ট সমান তোমাকে এখানে লেখা যাবে হচ্ছে এনপিসি, এনপিসি তারপরে ইনটু এআরটিও। এনপিসি ইনটু কি লিখতে পারবে বলো তো তোমরা, এআরটিও। এটাকে আমি আপাতত গুণন চিহ্ন হিসাবে ব্যবহার করি, এটা ইনটু ধরে নাও, সমান এআরটিও। এইভাবে তোমরা অ্যানুয়াল কস্ট বের করে নিতে পারো। তাহলে আমরা যে সূত্রটা দেখলাম তোমরা একটু দয়া করে স্ক্রিনশটটা দিয়ে নাও। এই যে এই অংশটা স্ক্রিনশট দাও সবাই। হয়েছে? স্ক্রিনশট দেওয়া হয়েছে? জি স্যার, ঠিক আছে। পরের অংশ এইটুকু স্ক্রিনশট দাও। এই সূত্রটা বাসায় খাতায় তোমরা লিখে নিবা ক্লাস শেষে। এখন আমরা যেটা করব, অঙ্কের দিকে আমরা চলে যাব, যে প্রাপ্য বিল বন্ধক রেখে কিভাবে ব্যয় নির্ণয় করতে হবে আমাদের। এটা বের করো তোমরা হচ্ছে প্রবলেম নাম্বার B26। দেখতে পাচ্ছ তো অঙ্ক? না স্যার। এবার দেখা যাচ্ছে। প্রবলেম নাম্বার দেখো B26। জি স্যার, এবার আসছে। তাহলে B26 এ দেখো বলেছে কি, এ ফ্যাক্টর অ্যাগ্রি টু বাই রূপন্তী কসমেটিক্স অ্যাকাউন্ট রিসিভেবল টাকা 2000 পার মান্থ। মানে একটা কোম্পানি, একজন ফ্যাক্টর রাজি হয়েছে রূপন্তী কোম্পানির প্রতি মাসের অ্যাকাউন্ট রিসিভেবল কিনে নেয়ার জন্য। প্রতি মাসে কত টাকার অ্যাকাউন্ট রিসিভেবল কিনে নেবে? 2 লাখ টাকার। শোনো, এর অর্থ হলো যে ওই কোম্পানিটার এক মাসে ধারে বিক্রয় হয় বা প্রাপ্য বিল হয় কত টাকা? কত টাকা প্রাপ্য বিল হয়? 200 টাকা। 2 লাখ টাকা। 2 লাখ টাকা। এই 2 লাখ টাকা প্রাপ্য বিলটাকে একটা ফ্যাক্টর কি করে নিতে চাচ্ছে? কিনে নিতে চাচ্ছে। তাহলে বোঝা যাচ্ছে যে এক মাসে তার প্রাপ্য বিল 2 লাখ হয়, তার মানে এক মাসে ধারে বিক্রয় হয় 2 লাখ। তাহলে এইটাকে 12 মাসে ধারে বিক্রয় কত হবে? মানে এখানে 12 দুগুণ মেবি 24 লাখ টাকা। 12 দুগুণ 24 লাখ টাকা তার বাৎসরিক ধারে বিক্রয় হয়। আচ্ছা, এখন বলছে হুইচ হ্যাভ অ্যান এভারেজ কালেকশন পিরিয়ড, মানে যেটার গড় আদায়ের সময় 60 দিন। অর্থাৎ এই যে প্রতি মাসে ধারে বিক্রয় হয় 2 লাখ টাকা, এই 2 লাখ টাকার আর টাকা আদায় হয় হচ্ছে প্রতি কয়দিন পর পরে বলো তো আদায় হচ্ছে আমাদের? 60 দিন পর পর। প্রতি কয়দিন পর পর আদায় হচ্ছে? 60 দিন পর পর এই টাকাটা আদায় হচ্ছে। অর্থাৎ এটা এসিপির মান, এভারেজ কালেকশন পিরিয়ড।
আচ্ছা, এখন বলছে দ্য ফ্যাক্টর উইল অ্যাডভান্স, ওই ফ্যাক্টর অ্যাডভান্স করবে আপ টু 80% অফ দ্য ফেস ভ্যালু, মানে এভারেজ অ্যাকাউন্ট রিসিভেবল যা হবে তার 80% পর্যন্ত কি করা হবে, অ্যাডভান্স করা হবে। তাহলে রিজার্ভ করা হবে কত পার্সেন্ট বলো তো? 20% রিজার্ভ করা হবে না, আগের জি অঙ্কের স্যার। মতোই। আচ্ছা, অফ দ্য অ্যাকাউন্ট রিসিভেবল অ্যাট 15% ইন্টারেস্ট পার অ্যানাম, এই ক্ষেত্রে অ্যাকাউন্ট রিসিভেবলের সুদের হার, নমিনাল রেট অফ ইন্টারেস্ট অর্থাৎ নামিক সুদের হার হবে 15%। দ্য ফ্যাক্টরি উইল অলসো চার্জ, ওই ফ্যাক্টর অবশ্য চার্জ করবে 2% অফ দ্য কমিশন অফ দ্য অ্যাকাউন্ট রিসিভেবল পারচেস, ক্রয়কৃত অ্যাকাউন্ট রিসিভেবলের উপরে 2% কমিশন দিবে, মানে ফ্যাক্টরিং কমিশন হবে। আচ্ছা, তাহলে যে আমি যে বলেছি ফ্যাক্টরিং কমিশন ভাঙাইতে গেলে তো একটা কমিশন দিতে হয়। তারপরে বলছে ফ্যাক্টরিং উড হ্যাভ কোম্পানিজ মান্থলি ব্যাড ডেট লস টাকা 1,500, ওই কোম্পানি এক মাসের ব্যাড ডেটস কত টাকা বলো তো? 1,500 টাকা, মাসিক ব্যাড ডেটস 1,500 টাকা। অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেস, এবং প্রশাসনিক খরচ কত টাকা বলছে বলো তো? 2,000 টাকা। তাহলে এখন আমাদের দেখো করতে বলছে কি, এক নম্বরে করতে বলেছে ওরা দ্য অ্যামাউন্ট উইল গেট বাই দ্য কোম্পানি ইন অ্যাডভান্স। তাহলে দ্য অ্যামাউন্ট উইল গেট বাই দ্য কোম্পানি ইন অ্যাডভান্স, অর্থাৎ ওই কোম্পানি কর্তৃক প্রাপ্ত অগ্রিমের পরিমাণ নির্ণয় করো। আমি তোমাদের যে যে একটু আগেই সূত্রে দেখাই দিয়েছি, দেখো এই যে এনপি এর সমান কি, এই যে আদার্স আদার্স লেখা আছে এখানে, এখানে দেখো লিখেছি এনপি এর সমান দ্য কোম্পানি কি গেট পিরিয়ডিক অ্যাডভান্স বা উইল, দ্য কোম্পানি উইল গেট পিরিয়ডিক অ্যাডভান্স, দ্য কোম্পানি উইল গেট পিরিয়ডিক অ্যাডভান্স অথবা নিড পিরিয়ডিক অ্যাডভান্স। অর্থাৎ এখানে তোমাকে কি বের করতে বলেছে বলো তো? প্রথমে এই নিড পিরিয়ডিক অ্যাডভান্স বা অগ্রিম বের করতে বলেছে, যে ওই কোম্পানি কত টাকা অগ্রিম হিসাবে পাবে, এনপিএ বের করতে বলেছে। খেয়াল করেছো কি এটা? তোমার এনপিএ বের করতে বললে আমাদের তো একটা ছক আছে এনপিএ বের করার। এনপিএ বের করার দেখো ছকটা হচ্ছে এই যে টেবিল ফর ক্যালকুলেশন অফ এনপিএ, পার্টিকুলার্স এখানে দেখো দেয়া আছে, তারপরে দেখো দেয়া আছে এখানে এই যে এভারেজ অ্যাকাউন্ট রিসিভেবল এ এ আর, তারপরে রিজার্ভ বাদ দিলে আসবে এ এ আর গুণন রেট অফ রিজার্ভ, তারপরে গ্রস অ্যাডভান্স। এইরকম ভাবে এই যে ছকটা করলে এই যে নিড পিরিয়ডিক অ্যাডভান্স অথবা কোম্পানি উইল গেট অ্যামাউন্ট ইন অ্যাডভান্স হবে। এটা কোম্পানি উইল গেট অ্যামাউন্ট ইন অ্যাডভান্স। ঠিক আছে, তাহলে এই ছকটা করব। দেখো এই ছকটা আমরা শুরু করতে পারি, লেখো টেবিল ফর ক্যালকুলেশন অফ অ্যামাউন্ট উইল গেট বাই দ্য কোম্পানি ইন অ্যাডভান্স। এটা রিকোয়ার্ড নাম্বার 1, এটা রোমান সংখ্যার 1 বুঝি। না স্যার। টেবিল ফর ক্যালকুলেশন অফ অ্যামাউন্ট উইল গেট by the company in advance। প্রথমে লেখো পার্টিকুলার্স টাকা টাকা, সর্বপ্রথমে আসবে এ এ আর, মানে এভারেজ অ্যাকাউন্ট রিসিভেবল। এই অঙ্কে এ এ আর কিন্তু দেয়া নাই সরাসরি, আমি বুঝাতে পেরেছি কিনা দেখো, এই অঙ্কে এ এ আর সরাসরি দেয়া নাই, এ এ আরটা সরাসরি দেয়া নাই। তার মানে আমাকে এ এ আর বের করতে হবে, কিন্তু প্রতি মাসের বিক্রয় দেয়া আছে, প্রতি মাসের বিক্রয় থেকে আমরা 1 বছরের বিক্রয়টা বের করতে পারবো। তাহলে এ এ আর এখানে মানটা কেমনে বসবে দেখো, এই যে এ এ আর বের করার ফর্মুলা তো আগের মতোই বলা আছে। তাহলে এই যে এইটা একটা ফর্মুলা, আমরা যদি এই ফর্মুলাটা দেই দেখো, এ এ আর সমান এসিএস গুণন এসিপি ডিভাইডেড
360। আমাদের এখানে কিন্তু এসিএস এর মান বের করা পসিবল এবং এসিপির মানটাও দেয়া আছে। তো এইটা দিয়ে আমরা AAR-টাকে আগে কি করে নিব, বের করে নিব। এটা ইচ্ছা করলে আমরা নিচেও বের করে নিতে পারি। উপরে একটু পর্যাপ্ত জায়গা রেখে দেই, হ্যাঁ, পর্যাপ্ত জায়গা রেখে দিয়ে একটা পেজের হাফ রেখে দিয়ে তার নিচে গিয়ে আমরা লিখব 1 নাম্বার। আগে আমরা এসিএসটা বের করে নেই, অ্যানুয়াল ক্রেডিট সেল সমান, অ্যানুয়াল ক্রেডিট সেল সমান সেলস পার মান্থ গুণন 12 করতে হবে না বলো তো? সেলস পার মান্থ ইন্টু 12। তো এই অঙ্কে সেলস পার মান্থ আছে 2 লাখ টাকা ইন্টু 12, তাহলে এখানে পাওয়া যাচ্ছে 24 লাখ টাকা। এরপরে আমরা বের করব AAR। AAR সমান এসিএস, অ্যানুয়াল ক্রেডিট সেল ইন্টু এসিপি ডিভাইডেড কি 360, 360। তো দেখো আমার এখানে আছে এসিএস এর মান আমরা বের করেছি কত টাকা, 24 লাখ, এবং এসিপির মান মানে এভারেজ কালেকশন পিরিয়ড, এই যে এখানে 60 ডেজ অঙ্কের মধ্যে দেয়া আছে। তো আমরা এখানে লিখব 60 আর এখানে লিখব 360 ইকুয়াল টু টাকা কত হবে, 4 লাখ। 4 লাখ স্যার এখানে 2 লাখ গুণ 12 দিয়েছে গুণ 60 দিয়েছে, আমাদের 12 দেওয়া লাগতেছে না। আমরা যে আগেই কাজ করে নিলাম, এক বছরের এসিএসটা আলাদাভাবে বের করে নিয়েছি। এটা নেয়ার পরে এটা করলে 4 লাখ টাকা আসে। এখন এই 4 লাখ টাকা আমরা ওখানে গিয়ে কি করব, বসিয়ে দিব। বসালাম, এই যে 2 লাখ টাকা বসিয়ে দিলাম, 2 লাখ নট 4 লাখ। এখন এখান থেকে লেস রিজার্ভ না, জি স্যার। রিজার্ভের সূত্রটা হলো AAR ইন্টু রেট অফ রিজার্ভ। এই যে AAR মানেই এখানে বোঝাচ্ছে 4 লাখ, আর রেট অফ রিজার্ভ কত হবে আমরা দেখব যে কত পার্সেন্ট পর্যন্ত অ্যাডভান্স করেছে। এখানে অ্যাডভান্স করবে হলো 80%, তাহলে 20%, এই যে অ্যাডভান্স করবে 80%, তার 20% হবে রিজার্ভে, মানে 4 লাখ ইন্টু 20% ইকুয়াল টু আসবে এটা আসবে হলো 80,000 মেবি, 80,000 না, 80,000। আমরা যদি 80,000 মাইনাস করি দেন দ্য রেজাল্ট 3,20,000। ওই পদ্ধতি থেকে এটাকে অ্যাডভান্স বলা হতো, কিন্তু এখানে বলা হবে গ্রস অ্যাডভান্স। এখান থেকে বাদ যাবে লেস ফ্যাক্টরিং কমিশন, ফ্যাক্টরিং কমিশন। ফ্যাক্টরিং কমিশনের সূত্রটা কি এটা আমরা একটু দেখে নেই আগে। ফ্যাক্টরিং কমিশনের সূত্র দেখো এখানে ওরা বলে দিয়েছে যে AAR গুণন রেট অফ কমিশন, AAR গুণন রেট অফ কমিশন। তো আমাদের AAR হচ্ছে 4 লক্ষ টাকা, 4 লক্ষ টাকা, এবং রেট অফ কমিশন কত, 2%। ভালোভাবে দেখো 2%, 2%। তো 4 দুগুণা 80,000 নাকি, জি স্যার। আচ্ছা, বাদ দিলে আসে হলো 3,16,000 টাকা, 3,12,000 স্যার। সরি 12ই হবে, 3,12,000 টাকা আসছে। এইটার নাম হবে হচ্ছে অ্যাডভান্স। এই অ্যাডভান্স থেকে আমরা মাইনাস করব লেস কি বলতো, মাত যাবে এখান থেকে ইন্টারেস্ট। শুধু ইন্টারেস্ট না নিট পিরিয়ডিক ইন্টারেস্ট? স্যার ইন্টারেস্ট বাদ দিয়ে নিট পিরিয়ডিক অ্যাডভান্স বের হবে। শুধু ইন্টারেস্ট না, নিট পিরিয়ডিক ইন্টারেস্ট ওটা হবে।
হতে পারে স্যার, এখানে শুধু ইন্টারেস্ট। না, নেট পিরিয়ডিক ইন্টারেস্ট স্পষ্ট করে দিতে হবে, একটা পিরিয়ডের ইন্টারেস্ট এটা, অর্থাৎ এনপিআই এটা হবে। এটার সূত্র আমরা জানি, একটু এখানে লিখে দেই, অ্যাডভান্স ইনটু রেট ডিভাইডেড এআরটিও। আচ্ছা, আমরা কি অঙ্কে এআরটিওটা বের করেছি? না স্যার। তাহলে রেট তো দেয়া আছে অঙ্কে, দেখো রেট দেয়া আছে 15%, বাট এআরটিওটা দেয়া নাই। এআরটিও সমান খুব সহজভাবে বের করতে পারবো আমরা। কিভাবে বের করব বলো? এসিএস ডিভাইডেড এএআর। স্যার 360 কে 60 দ্বারা ভাগ করলে চলে আসছে। তাও হয়, ওই সূত্র দিয়ে হয়। এটা কয় নাম্বার সূত্র? 4 নাম্বার। এআরটিও সমান আমরা জানি 360 ডিভাইডেড এসিপি, এটা দিয়েও হয়, সমান 360 ডিভাইডেড 60 সমান 6। অর তুমি অন্যভাবেও করতে পারো। দেখো এখানে যে এআরটিও ইকুয়াল টু, যেহেতু মানগুলো দেয়া আছে, এসিএস ডিভাইডেড এএআর। এসিএস এর মান আছে দেখো 24 লাখ অ্যানুয়াল ক্রেডিট সেল, এবং এএআর হলো 4 লাখ সমান 6 টাইমস। দুটাই আসলো, যেভাবেই করো আসবে। এখন আমরা ওইটা নিয়ে যায়া ওখানে বসায়া দিই। 6 টাইম এআরটিও 15% দেখলাম আমরা, আর অ্যাডভান্স আছে হলো 3,12,000 ইন্টু 15% ডিভাইডেড এআরটিওর মান 6। এটা কত আসবে? $7,800। 7,000। ওরা আগে ইন্টারেস্টকে ভাগ করে নিছে, নিয়ে করেছে ওদেরটাই। এটার থেকে এটা বাদ দিলে থাকবে যা, সেটার নাম হবে হলো নেট পিরিয়ডিক কস্ট। নেট পিরিয়ডিক অ্যাডভান্স। যেটাকে বলা হবে এনপিএ, 3,04,200 টাকা। এটা কিন্তু রেকর্ড নাম্বার এ হয়ে গেল আমাদের, এটাই তো চাইছিল এ তে, তাই না? অথবা এটার নাম হবে যে অ্যামাউন্ট উইল গেট বাই দ্য কোম্পানি ইন অ্যাডভান্স। এই যে অ্যামাউন্ট উইল গেট বাই দ্য কোম্পানি ইন অ্যাডভান্স, একই কথা। তোমরা এখানে লিখতে পারো অ্যামাউন্ট উইল গেট বাই দ্য কোম্পানি ইন অ্যাডভান্স। অ্যামাউন্ট উইল গেট বাই দ্য কোম্পানি ইন অ্যাডভান্স। কারো কোনো প্রশ্ন আছে এখানে? এরপরে যাব আমরা 2 নাম্বারে, এটা যদি হয়ে যায়। স্যার একটু বাকি আছে। এরপরে দেখো এটারই বি নাম্বারে কি বলেছে, অ্যানুয়াল ফ্যাক্টরিং কস্ট। তো অ্যানুয়াল ফ্যাক্টরিং কস্ট বের করতে হলে তোমার বের করতে হবে এনপিসি গুণন এআরটিও। আচ্ছা, আমি একটা সূত্র দিয়েছিলাম, সূত্রটা একটু দেখি তো। অ্যানুয়াল কস্ট লিখেছিলাম না ওখানে? এই যে দেখো, এই যে অ্যানুয়াল কস্ট বলেছিলাম, অ্যানুয়াল কস্ট বা অ্যানুয়াল ফ্যাক্টরি কস্ট। এটা কি হবে? এনপিসি গুণন এআরটিও।
তাহলে এটা আমাদের এখন এনপিসিটা লাগবে আর এআরটিওটা বের করতে হবে। তাহলে এটার জন্য আমাদের সূত্রে যেতে হবে। এখন লেখো যে অ্যানুয়াল ফ্যাক্টরিং কস্ট সমান এনপিসি গুণন এআরটিও, রেকর্ড নাম্বার 2। আমাদের তো এআরটিওর মান তো জানা আছে, এনপিসি বের করতে হবে। তাহলে এখন টেবিল করতে হবে, টেবিল ফর ক্যালকুলেশন অফ নিট পিরিয়ডিক কস্ট। বা এনপিসি। পার্টিকুলার্স টাকা টাকা, এটা নিয়ম দেখো তোমাদের দেখিয়েছি। এই যে এনপিসি বের করার নিয়ম, ফ্যাক্টরি কমিশন যোগ করতে হবে, নিট পিরিয়ডিক ইন্টারেস্ট যোগ করতে হবে, ওখান থেকে বাদ দিতে হবে সেভিং ফ্রম ব্যাড ডেটস আর অ্যাডমিনিস্ট্রেটিভ, বাদ দিলেই আসবে নিট পিরিয়ডিক কস্ট। তাহলে প্রথমে হবে কি ফ্যাক্টরিং কমিশন, ওই আর কি। ফ্যাক্টরিং কমিশন কত আছে দেখো তো, উপরের ছকে ৮০০০ আর ইন্টারেস্ট ৭৮০০। এইটা হলো ৮০০০, সরি ভুল করলাম নাকি, ফ্যাক্টরিং কমিশন ৮০০০ ঠিক আছে। অ্যাড নিট পিরিয়ডিক ইন্টারেস্ট ৭৮০০ টাকা, আষ্টের সাথে ১৫,৮০০ টাকা। এইটা আসলো এবং এইটার নাম দিব আমরা টোটাল পিরিয়ডিক কস্ট। লেস সেভিংস ফ্রম হয়েছে এটা। এরপরে লেস সেভিংস ফ্রম ব্যাড ডেটস, হ্যাঁ সেভিংস ফ্রম ব্যাড ডেট যেটা আছে সেটা আমাদের দিতে হবে এখান থেকে। সেভিংস ফ্রম কি কি আছে আগে আমরা সেটা দেখে নিই। ওই যে অঙ্কে দেখবো যে ব্যাড ডেট আছে কিনা। এই যে ব্যাড ডেটস, মান্থলি ব্যাড ডেটস, এক মাসের ব্যাড ডেটস আছে ১৫০০ টাকা আর এক মাসের অ্যাডমিনিস্ট্রেটিভ আছে ২০০০ টাকা। একটু দেখো এখানে আগে আমরা লিখবো ব্যাড ডেটস, একটু ভালোভাবে দেখবা। একটা পিরিয়ডের ব্যাড ডেটস নিব আমরা। এক মাসের ব্যাড ডেটস ১৫০০ টাকা,
তাহলে 12 মাসের কত, 12 দ্বারা গুণন। আমরা নিব একটা পিরিয়ডের দ্বারা। আমরা জানি ওই বছরে পিরিয়ড কয়টা, ইয়ারটিও কয়টা, 6টা। তাই পিরিয়ডের সংখ্যা 6 দ্বারা ভাগ দিব। ঠিক অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেসকেও তাই করব। অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেস আছে 2000, এটা একটা পিরিয়ডের, এটাকে 12 দ্বারা গুণ করব, ভাগ দিব কয় দ্বারা, 6 দ্বারা। তাহলে কোনটার কত আসবে বলো? অল টাইমই এই কাজ করবো অ্যানুয়াল বলা থাকলে, বা মাসিক অ্যানুয়াল বলা থাকলে সোজাই আরটিও দ্বারা ভাগ। পিরিয়ডিক বলা থাকলে আর যোগ ভাগ গুণন কিছুই করব না। মান্থলি বলা থাকলে 12 দ্বারা গুণ করে এআরটিও দ্বারা ভাগ করব। এখানে এই জায়গায় 3000 টাকা বসবে। এটা বসলো 4000 টাকা, 4 3 7000, 15800 থেকে 7000 বাদ দিলে 11800 টাকা আসলো। 8800 সরি, হ্যাঁ 8000, হ্যাঁ 8800। এইটার নাম হবে নেট পিরিয়ডিক কস্ট বা এনপিসি। তাহলে আমরা নেট পিরিয়ডিক কস্ট বা এনপিসি পেয়ে গেলাম। এবার আমার চাইছে আসলে টোটাল ফ্যাক্টরিং কস্ট, তাই না? অ্যানুয়াল কস্ট চাইছে। এই যে অ্যানুয়াল কস্ট সমান এনপিসি গুণন এআরটিও। এনপিসিও পাইলাম, এআরটিওর মানও জানি। আমরা এখন নিচে যাই লিখব, অতএব অ্যানুয়াল কস্ট সমান অ্যানুয়াল ফ্যাক্টরিং কস্ট সমান ওই এনপিসির মান বের করলাম কত, 8000, 800 আর এআরটিওর মান হলো 6, গুণন করলে আমরা পেয়ে যাব 52800 52,800 টাকা। আমরা এই মানটাও পেয়ে গেলাম। এরপর আমাদেরকে যেতে হবে পরের অংশে, এটা যদি তোমাদের হয়ে যায়। যেতে পারি পরের অংশে? জি স্যার। এইবার বলছে অ্যানুয়াল পার্সেন্টেজ রেট বা এপিআর। তো আমাদের এপিআর চাইছে। আমরা তো এপিআর তো জানি যে এপিআর কিভাবে বের করতে হয়। এপিআর এর সূত্র দুইটা আছে, একটা হলো অ্যানুয়াল কস্ট ডিভাইডেড এনপিএ ইন্টু 100, এটা দিয়ে করা যায়। কয় নাম্বার এটা? 3 নাম্বার। অ্যানুয়াল পার্সেন্টেজ রেট এইভাবে দিলাম, অথবা অ্যানুয়াল পার্সেন্টেজ রেট এপিআর। এপিআর সমান কি যেন দেখলাম, এনপিসি না? জি স্যার, এনপিসি ডিভাইডেড এনপিএ। এসি ডিভাইডেড স্যার। হ্যাঁ, এসি। এসি জি স্যার, এসি মানে অ্যানুয়াল কস্ট। অ্যানুয়াল কস্ট ডিভাইডেড অ্যানুয়াল স্যার ফ্যাক্টরিং কস্ট হওয়ার কথা 52800 টাকা অ্যানুয়াল ফ্যাক্টরিং ওই একই কথা। 52,800 তাহলে এলএফসি না, 52,800। আর এটার মান কত বের করেছি আমরা? 3,04,200। 3,04,200 কত আসে পার্সেন্টেজ করলে নিজে ক্যালকুলেটরে? 17.36। আচ্ছা, আমরা আরেকটা নিয়ম একটু করব, ওই যে ওই নিয়মটা, অর দেখি কি অবস্থা দাঁড়ায়। এপিআর সমান 1 ডিভাইডেড
1 by r minus 1 by n into 100 1 divided 1 by r এর মান কত এখানে 15% না বড় হাতের r মানে 15% না জি স্যার n মানে art এর সমান 6 into 100 এটা করে দেখো তো কত আসে স্যার 6.67 প্রথম বার আচ্ছা 6.67 minus 0.67 তারপরে 6.67 minus 0.1667 স্যার 6.5053 1 ভাগ 6.5053 এবার করো 1 ভাগ 6.503 স্যার 15.37 আসে একটু কম আসছে জি আচ্ছা আসুক তুমি যেটা দিয়ে করবা হবে অসুবিধা নেই সূত্র তো দুটোই আচ্ছা এবার আমাদের কি চাইছে দেখো EIR চাইছে ইয়েস EIR তো এখন খুব সোজা আমরা তো সব বেরই করে ফেলেছি এটা 4 নাম্বার বুঝি না জি স্যার জানেন EIR সমান 1 plus r to the power n minus 1 এটাই হবে side note here n সমান ARTO এর মানটা কত 6 আর r সমান আমরা জানি NPC ডিভাইডেড এনপিএ তাহলে NPC এর মানটা কত আছে 8800 আর NP এর মান 3,04,200 3,04,200 এটার মান বের করো কত আসে 0.0289 n এর মান 6 minus 1 স্যার ইনটু 100 দেন নেই ওটা বিষয় না স্যারের মান আসছে হলো 1.1864 এইটা আসলো তোমাদের এখন আমি একটু অঙ্কের দিকে দেখি আবার কি আছে হয়ে গেছে উঠানো আশা করি এবার একটু এক্সারসাইজের দিকে যাব এক্সারসাইজে দেখো এক্সারসাইজ চলে যাও পৃষ্ঠা নাম্বার তোমাদের বইয়ে কলামের বইয়ের 652 ওখানে এক্সারসাইজ নাম্বার C11
এটা একটা হোমওয়ার্ক হবে। দেখো বলছে মোনালিসা লিমিটেড সেলস ইটস গুডস টাকা 7,05,000 অ্যানুয়ালি। মোনালিসা লিমিটেড পণ্য বিক্রি করে 7,50,000 এক বছরে। এবার কিন্তু এটা সরাসরি এসিএস এর মান। অ্যান্ড এভারেজ কালেকশন পিরিয়ড ইজ 60 ডেজ। এসিপি গড় আদায়ের সময় এটা। দ্য কোম্পানি ইজ কনসিডারিং, ওই কোম্পানি চিন্তা ভাবনা করছে দ্য ফ্যাক্টরিং ইটস রিসিভেবল, এটার প্রাপ্য বিলকে ভাঙাবে। এ ফ্যাক্টর হ্যাজ অ্যাগ্রি টু অ্যাডভান্স 80% অফ দ্য রিসিভেবল, একজন ফ্যাক্টর রাজি আছে 80% পর্যন্ত ভাঙানোর জন্য। তাহলে 20% রিজার্ভ হচ্ছে না এটা? আচ্ছা, অফ অ্যান ইন্টারেস্ট রেট 30%, এটা হলো বড় হাতের আর এর মান। ফ্যাক্টরিং কমিশন ইজ 1.5% অফ দ্য ফেস ভ্যালু অফ রিসিভেবল, ফ্যাক্টরিং কমিশন হবে 1.5% করে। আচ্ছা, এখানে কিন্তু ব্যাড ডেট লস দেয়া নাই, তারপরে অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেস দেয়া নাই। ইউ আর রিকোয়ার্ড টু ক্যালকুলেট দ্য অ্যামাউন্ট উইল গেট বাই দ্য কোম্পানি ইন অ্যাডভান্স, অর্থাৎ এনপিএ বের করবা। দ্য অ্যানুয়াল ফ্যাক্টরিং কস্ট, যেটা অ্যানুয়াল কস্ট অফ ফ্যাক্টরিং, ভাঙানোর মোট ব্যয়, এটা বের করবা, অর্থাৎ হবে হলো অ্যানুয়াল কস্ট, যেটা আমি ওখানে করলাম। ইফেক্টিভ ইন্টারেস্ট রেট করবা, এখানে এপিআরটা চায়নি। আশা করি এটা পারবে, কোনো ঝামেলা হওয়ার কথা নয়। পারবে? এটা সহজ, এটা আরো সহজ। হ্যাঁ, এবার দেখো তার পরেরটা 12 নম্বর অঙ্ক, এটাও সহজ। দেখো বলছে নোভার্টিস ফার্মাসিউটিক্যাল লিমিটেড অ্যানুয়াল ক্রেডিট সেল 45 লাখ। নোভার্টিস ফার্মাসিউটিক্যাল লিমিটেডের এক বছরে ধারে বিক্রয়, এসিএস এর মান সরাসরি দেয়া আছে। এভারেজ লেভেল অফ অ্যাকাউন্ট রিসিভেবল, মানে এটা গড় দেনাদারের পরিমাণ, মানে এ এ আরও এটা ডাইরেক্ট দেয়া আছে, আগের অঙ্কে তাও এ এ আর বের করে নিতে হয়েছিল। দ্য কোম্পানি ইজ কনসিডারিং দ্য ফ্যাক্টরিং ইটস অ্যাকাউন্ট রিসিভেবল, কোম্পানি তার চিন্তা ভাবনা করছে প্রাপ্য বিলকে ভাঙানোর। এ ফ্যাক্টর ইজ রেডি টু অ্যাডভান্স ফ্যাক্টরিং অন কমিশন রিসিভেবল অ্যাট 12% ইন্টারেস্ট, একটা ফ্যাক্টর রেডি আছে অ্যাডভান্স করার জন্য 12% সুদে, আফটার রিডাকশন অফ 25% রিজার্ভ, রিজার্ভ রাখবে কর্তনের পরে, 25% রিজার্ভ কর্তনের পরে। তার মানে এবার রিজার্ভের মান আবার সরাসরি দেয়াই আছে, রিজার্ভ 25%, আগে যেমন 100% বা থেকে 80% বাদ দিয়ে করেছিলাম, এবার সেরকম দরকার নাই, এবার সরাসরি রিজার্ভের মান 25% দেয়াই আছে। আচ্ছা, ফ্যাক্টরিং কমিশন ইজ 1.5% অফ দ্য ফেস ভ্যালু অফ দ্য রিসিভেবল, ফ্যাক্টরিং কমিশন হবে 1.5%। দ্য কোম্পানি উইল গেট বাই দ্য কোম্পানি ইন অ্যাডভান্স, কোম্পানি কর্তৃক অগ্রিম প্রাপ্তের পরিমাণ নির্ণয়। এনপিএ অ্যানুয়াল কস্ট, ইফেক্টিভ ইন্টারেস্ট রেট। এই দুইটা অঙ্ক এবং ওই অঙ্কটা সহ তোমরা মনোযোগ দিয়ে অঙ্কগুলো বাসায় করবা, আমাকে আগামী দিনে দেখাবে ইনশাল্লাহ। তো আজকে এখানেই আমি আপাতত তোমাদের শেষ দিতে চাচ্ছি। সবাই ভালো থাকো।